আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্য একটু আজ তোমাদের কালকে ক্লাস নিয়ে আমার গলা ভেঙে গেছে। আজকে কথা বলতে মানে সব টিউশন মিশন বাদ দিয়ে দিছি এখন। আচ্ছা, তোমাদের তো মনে হয় আর দুইটা ক্লাস আছে না? এটা হচ্ছে কতদিনের একটা নিউজ ছিল, এই করতে পারছো সবাই? এটা কিন্তু সবার পারা উচিত। আমি অনেকগুলো ম্যাথ করেছি ইন্ডাকশন, প্রত্যেকটা ম্যাথ দেখুন না আলাদা, ঠিক আছে, কিন্তু প্রসেসটা লিস্ট সবার বোঝা উচিত যে কিভাবে হচ্ছে। আচ্ছা, নর্মাল ইন্ডাকশন দিয়ে কেউ করতে পারছো? ইন্ডাকশন মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এইখানে আমি কালেকশন করছিলাম কিছু। হ্যাঁ, কালেকশন তো করাই আছে। তবে দুইটি হইতে হবে বা তিনটি হইতে হবে এমন কিছু না। সহজ কথা হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে যদি এটা দুই থেকে বড় হয়, এটাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যাবে। যেমন আমি যে কোনো একটা সংখ্যা যদি বলি 50, এই কাজ আমরা করে আসছি। 50 এটা এই যেভাবে করি না, 25 5 5, তার মানে 50 ইকুয়ালস টু 2 × 5 × 5, এভাবে বলি না? এটাই তো 50কে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখলাম। আসসালামু আলাইকুম মানে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইটা কেউ কি নর্মাল ইন্ডাকশন দিয়ে করতে পারছো? ইন্ডাকশন আচ্ছা স্যার, আমি নর্মাল ইন্ডাকশন আর স্ট্রং ইন্ডাকশনের পার্থক্য বুঝছি না। তুমি স্ট্রং দেখো, নর্মাল ইন্ডাকশনে আমি হচ্ছে ফার্স্ট স্টেপ সব নর্মাল, হ্যাঁ, ফার্স্ট স্টেপ টুটা হচ্ছে আমাদের মেইন জিনিস। স্টেপ টুতে নর্মাল ইন্ডাকশনে করি কি, এন ইকুয়ালস টু কে, এইটা সত্য ধরি। ধরে কি প্রমাণ করতে হবে? এন ইকুয়ালস টু কে প্লাস ওয়ান, এইটার জন্য সত্য প্রমাণ করতে হয়। আর স্ট্রং ইন্ডাকশনে এন ইকুয়ালস টু ওয়ান, এন ইকুয়ালস টু টু, এন ইকুয়ালস টু থ্রি, ডট ডট ডট, এন ইকুয়ালস টু কে, সবই সত্য। ঠিক আছে, সবই সত্য। কি প্রমাণ করতে হবে? এন ইকুয়ালস টু কে প্লাস ওয়ান প্রমাণ করতে হবে। স্যার আরেকটু বুঝান, আরেকবার। ইন্ডাকশন নর্মালটাতে আমাদের ধরে নেই না, ম্যাথে আমরা শুরুতে অনেক কিছু ধরে নেই। হ্যাঁ, ইয়েস স্যার। নর্মাল ইন্ডাকশনে আমরা ধরে নেই যে এন ইকুয়ালস টু কে এর জন্য এটা সত্য। আর স্ট্রং ইন্ডাকশন ধরে নেই এন ইকুয়ালস টু ওয়ান টু থ্রি, মানে এন ইকুয়ালস টু আর লেস দেন কে, প্রত্যেকটা কেসের জন্য এটা সত্য। আমরা এটা ধরেই নিচ্ছি। ধরে নিয়ে আমাদের শুধুমাত্র এন ইকুয়ালস টু কে প্লাস ওয়ান এর জন্য প্রমাণ করতে হবে, তাহলেই আমাদের স্ট্রং ইন্ডাকশন হয়ে গেল। বুঝতে পারছো? মেনলি অ্যাপ্লিকেশনটা বোঝাটা হচ্ছে মেইন জিনিস। ইন্ডাকশন কিন্তু একটা মেথড। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমাদের ডিফারেন্ট জিনিস ইউজ হচ্ছে। দেখো, ইন্ডাকশন দিয়ে ম্যাথ করতেছি, ঠিক আছে, একটা ম্যাথে জিনিস ইউজ হচ্ছে। তো আমাদের মেইনলি মেথড তো সবাই জানি, প্রসেসটা শিখতে হবে যে কোন প্রসেস দিয়ে করব। এটার জন্য আমাদের অ্যালজেব্রার বেসিক লাগবে, জিওমেট্রি বেসিক। জিওমেট্রিতে নর্মালি ইন্ডাকশন কি হয় না, নর্মাল মানে অ্যালজেব্রার বেসিকটা আমাদের খুবই স্ট্রং থাকা প্রয়োজন ইন্ডাকশন ইউজ করতে হলে। আচ্ছা, আচ্ছা, নর্মাল ইন্ডাকশনে কেউ করো নাই নাকি স্ট্রং স্ট্রং স্যার ইন্ডাকশনে আমি কেউ করতো? বুঝতে পারিনি।
স্ট্রং দিয়ে কেউ করছো? কেউই করতে পারো নাই? এটা তো হইলো না। এত এতগুলো ইন্ডাকশনের ম্যাথ দেখাইলাম, তাও যদি কেউই না পারো তাহলে তো সমস্যা। আসলে কেউ পারো নাই? নো স্যার। কেউ কোনো কিছু দেখতেছি না। তোমরা কি তাহলে বুঝতেছো না নাকি? আচ্ছা, এই ম্যাথটা কতদিন পড়াইছিলাম মনে আছে? এই ম্যাথটা করাইছিলাম মনে আছে? এটা কি বুঝছো সবাই? হুম? কিভাবে করছি? খুবই সহজ। ইকুয়ালস টু ওয়ান, এইটার জন্য কি করছি? আমার সরি, ইংলিশ ওয়ান না, ইংলিশ টু 12 জন্য দেখাইতে হবে, হ্যাঁ, যেহেতু 12 থেকে শুরু, 4 into 3 থেকে শুরু করছি। আর হচ্ছে আমার ইকুয়ালস টু, এই নয়েজ আসতেছে, নয়েজ চেক করো। দেখো, এখন আমরা হচ্ছে এন ইকুয়ালস টু কে প্লাস ওয়ান এর জন্য প্রমাণ করব কি ধরে নিয়ে? এই যে এটা কিন্তু কতদিন করছি আমরা, এন লেস দ্যান ইকুয়ালস টু কে, এটা সত্য ধরে। ঠিক আছে, এখন এটার জন্য কি করতে হবে সেটা হচ্ছে আমরা কতদিন দেখছি। এই ম্যাথটা যদি বুঝে থাকো, সেম ম্যাথ তোমরা এখন করবা। এখানে আছে হচ্ছে কত, স্যার এই ম্যাথটা বুঝিনি। এই ম্যাথ তো কতদিনই করাইলাম। এটা কি কেউই বুঝো নাই? হ্যাঁ, বুঝছি স্যার। আমার তো স্যার স্যার বুঝছি। নিজের বুঝেছি আলহামদুলিল্লাহ। বুঝেছি আমার তো স্যার। নিজের উপরে কনফিডেন্স কমে যাচ্ছে। বুঝেছি। আচ্ছা, আচ্ছা, আমি একটু তাহলে একটু দেখি। হ্যাঁ, ইন্ডাকশন তোমাদের আসলে প্রবলেম হচ্ছে কি যে ফুললি নতুন একটা জিনিস তো, এই জন্য প্রবলেম গুলো হচ্ছে। সমস্যা নেই, আমি আজকের ক্লাসও ইন্ডাকশনই করানোর প্ল্যান আছে। আহ মানে ইন্ডাকশনের অন্যান্য ইউজেস আমরা দেখবো আজকে। আচ্ছা, একটু দেখি এটা কি করছি বলে। আমরা শুরুতেই বেস কেস, যে কোনো ইন্ডাকশন মেথডের দুইটা কেস, একটা হচ্ছে বেস ওয়ান, বেস কেস যেটা স্টেপ ওয়ান। হ্যাঁ, স্টেপ ওয়ানে কি করব? স্টেপ ওয়ান, এন ইকুয়ালস টু লোয়েস্ট যে ভ্যালু আছে, এখানে লোয়েস্ট 12 টাকা বানাইতে হবে না আমাকে? এন ইকুয়ালস টু 12-র জন্য আমি দেখাই করা যায় কিনা। ঠিক আছে, 12 কি বাড়ানো যায় 4 টাকা দিয়ে আর 5 টাকা দিয়ে? যায়। 4 into 3 বানানো যায়, তাই না? হুম? এখন আমি দেখবো ইয়েস স্যার, করা যায়। স্যার স্টেপ টু। এখন হচ্ছে স্টেপ টু তে যাবো। স্টেপ টু তে আমরা ধরে নেই n ইকুয়ালস টু কে মাইনাস, সরি, n ইকুয়ালস টু কে, n ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান, n ইকুয়ালস টু কে মাইনাস টু। আমি স্ট্রং ইন্ডাকশন ইউজ করতেছি, ঠিক আছে? কে মাইনাস থ্রি প্রত্যেকটা কেসের জন্য সত্য। ঠিক আছে, মানে প্রত্যেকটা কে এর ভ্যালুর জন্য, প্রত্যেকটা এন এর ভ্যালুর জন্য আমরা এটা বানাইতে পারি। আমাদের এখন প্রমাণ করতে হবে n ইকুয়ালস টু কে প্লাস ওয়ান, এই জিনিসটা আমরা এই 4 আর 5 টাকা দিয়ে বানাইতে পারবো কিনা। ঠিক আছে, কিভাবে বানাবো? কে প্লাস ওয়ান মানে কি? কে মাইনাস থ্রি প্লাস ফোর না? হুম? ইয়েস কে স্যার। মাইনাস থ্রি এই জিনিসটা আমার কি 4 টাকা দিয়ে বানানো যায়? এই যে ধরেই নিছি আমরা, তাই না? কে মাইনাস থ্রি 4 আর 5 টাকা দিয়ে বানানো যায়, এটা ধরেই নিছি। ঠিক আছে, তার সাথে আরেকটা 4 টাকা যোগ করলেই আমাদের হয়ে গেল না? কে প্লাস 1 টাকা হয়ে গেল না? এটা কি ইউজ করলাম? স্ট্রং ইন্ডাকশন ইউজ করলাম। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। স্যার আরেকবার বুঝছি। একটু ভিডিও গুলা কয়েকবার করে দেখবা, হ্যাঁ। তোমাদের কালকে কিন্তু লাস্ট ক্লাস। আমি চাবো যে লিস্ট ইন্ডাকশন মেথডটা যাতে সবাই বুঝো, আর কিছু হোক না হোক, ইন্ডাকশন মেথড এবং স্ট্রং ইন্ডাকশন। তুমি প্রুফ বেস ম্যাথ করতে চাইলে আসলে এই দুটো না জানে উপায় নাই, জানতেই হবে। তুমি ভিডিও গুলো একটু, প্রথম ক্লাসে আমি ইন্ডাকশন পড়াইছিলাম, গত ক্লাসে ইন্ডাকশন পড়াইছি, ভিডিও গুলো একটু রিপিটেডলি দেখবা। ঠিক আছে, এখানে আসলে বোঝার জিনিস একটু নতুন। আবার বলি, এখানে বোঝার মতো কিন্তু বেশি জিনিস নাই। আমরা ধরে নিচ্ছি স্ট্রং ইন্ডাকশনে যে প্রত্যেকটা কেস, কে, কে মাইনাস ওয়ান, কে মাইনাস টু, কে মাইনাস থ্রি, প্রত্যেকটা কেসের জন্য এটা সত্য ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমাদের প্রমাণ করতে হবে কে প্লাস ওয়ান এইটা, এইটাও হচ্ছে আমরা 4 আর 5 টাকা দিয়ে বানাতে পারি। আমরা ধরে নিচ্ছি কে মাইনাস 3 টাকা, এটাও 4 আর 5 দিয়ে বানানো যায়। কে মাইনাস টু, এটাও 4 5 দিয়ে বানানো যায়। কে মাইনাস ওয়ান, এটাও বানানো যায়, কেও বানানো যায়। এখন শুধু কি প্রমাণ করতে হবে? কে প্লাস ওয়ান এইটাও যে 4 আর 5 টাকা দিয়ে বানানো যায়, এইটাই আমার প্রমাণ করতে হবে।
ঠিক আছে, এখন কে প্লাস ওয়ান কে আমরা লিখছি কে মাইনাস থ্রি প্লাস ফোর। হ্যাঁ, এখন এই কে মাইনাস থ্রি কে 4 টাকা দিয়ে এবং 5 টাকা দিয়ে বাড়ানো যায়, সেটা আমরা কি ধরে নিছি, সাথে আরেকটা 4 টাকা যোগ করো। সহজ কথা, কে মাইনাস থ্রির সাথে আরেকটা 4 টাকা যোগ করলে কিন্তু কে প্লাস 1 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এন ইকুয়াল টু কে প্লাস ওয়ান এর জন্য এটা সত্য। ঠিক আছে, এই হচ্ছে কতদিন করাইছি। আজকে আমরা দেখবো হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন গ্রেটার দেন টু, এটাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো। হ্যাঁ, এইটা আসলে নর্মাল ইন্ডাকশন দিয়েও করা যাইতে পারে, আমার কাছে মনে হচ্ছে স্ট্রং ইন্ডাকশন দিয়ে করাটা বেটার হবে। কেন বেটার হবে আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। ঠিক আছে, কেউ কি নর্মাল ইন্ডাকশনে করতে পারছো? আবার আচ্ছা, দেখি, মনে হয় না কেউ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। ফার্স্টে আমাদের বেস কেস হবে স্টেপ ওয়ান। আর স্টেপ একটু টাইম দিলে ওয়ান, আর একটু টাইম বলতে বুঝিনি। ম্যাথটা করার জন্য আর একটু টাইম দিলে ভালো হতো। হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কের জন্য সময় দেওয়া ছিল। যে একটু আমার একটা কল আসছে, আসতেছে। সরি, আমার বিড়াল পালায় গেছিল, ওকে নিয়ে আসলাম। দেখি, হ্যাঁ শুনতে পাচ্ছ এখন সবাই? আমি ছিলাম না এতক্ষণ। জি স্যার। ইয়েস স্যার। স্টেপ ওয়ানে আমরা কি করবো একটু দেখি। হ্যাঁ, স্টেপ ওয়ানে আমরা যেটা করব, এন এর লোয়েস্ট ভ্যালু এখানে কত দেখো তো। থ্রি। থ্রি, থ্রি আর স্যার। দেন টু দেয়া আছে। মানে আমরা কি এখানে এন ইকুয়াল টু ওয়ান এর জন্য দেখাইতে পারবো এই জিনিসটাকে? স্যার এটা হবেও না। হুম, স্যার এন ইকুয়াল টু টু এটা দিয়ে হবেও শুরু না। করতে হবে। তো আমরা কিন্তু এন ইকুয়াল টু ওয়ান এর জন্য দেখাইতে পারবো না এবং দেখানোর প্রয়োজনও নেই। ঠিক আছে, কারণ তুমি চিন্তা করো, আমাকে কি আচ্ছা। এন যদি আমাকে যে কোনো হতো এই জিনিসটা যদি না বলা থাকতো, আমাদের কিন্তু স্টেপ ওয়ানে এই জিনিসটা বাতিল হয়ে যেত। কেন? এন ইকুয়াল টু ওয়ান হইতো, ওয়ান কে কি দুইটি ওয়ান কে কি মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়? জীবনেও না। লেখা যাচ্ছে না। তাহলে নো কিন্তু স্যার। এটা আমাদের প্রুফ অলরেডি শেষ। তাহলে কিন্তু আমাদের প্রুফ শেষ যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা ভুল, শেষ। এখন বলে দিচ্ছে এন গ্রেটার দেন টু, তাহলে স্টেপ ওয়ানে আমাদের ধরতে হবে এন ইকুয়াল টু থ্রি। থ্রি কে কি মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়? লেখা যায় থ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। স্টেপ টু করবো এখন আমরা। স্টেপ টু, স্টেপ স্যার টু তে থেকে কি কি করবো? 1 × 3 আকারে করা যায়? ওয়ান তো মৌলিক সংখ্যা না, এই থ্রি নিজেই একটা মৌলিক সংখ্যা না? জি স্যার। হ্যাঁ, এই যে থ্রি, এটাই তো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখলাম। একটা মৌলিক সংখ্যার জন্য গুণ করার মতো কিছু নেই, কিন্তু এটাই তো মৌলিক সংখ্যার গুণফল আকারে, তাই না? আচ্ছা, এখন স্ট্রং ইন্ডাকশন যেহেতু আমরা করতেছি, তাই আমরা ধরবো এন লেস দ্যান অর ইকুয়ালস টু কে এর জন্য আমাদের এই স্টেটমেন্টটা সত্য। অর্থাৎ আমাদের এন লেস দ্যান ইকুয়ালস টু কে কে মৌলিক। আমি একটু তোমাদেরকে সাজায় লেখাচ্ছি, হ্যাঁ, কারণ তোমরা অনেক সময় কোশ্চেন করো যে পরীক্ষায় কিভাবে করবো। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমি একটু সাজায় দেখাচ্ছি যে পরীক্ষায় কিভাবে লিখবো। এই যে স্টেপ ওয়ান লিখছি, স্টেপ টু লিখছি, এই যে ইন্ডাকটিভ হাইপোথিসিসটা আমরা এখন লিখতেছি। হুম, তাহলে এন লেস দ্যান অর ইকুয়ালস টু কে কে মৌলিক সংখ্যার গুণফল আকারে
লেখা যায়। আমরা কি করব? ধরে নিই, হ্যাঁ, ধরে নিই। আচ্ছা, এখানে দেখো, তোমরা হয়তো কোশ্চেন করতেছো যে এন সমান 2 হইলেও তো সমস্যা নাই, তাই না? সমস্যা নাই, আসলেই সমস্যা নাই। এখানে যদি এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 থাকতো, ইয়েস স্যার। কোনো সমস্যা নেই, আমরা তখন এখানে এন ইকুয়াল টু 2 ধরতাম, তাই না? জাস্ট স্টেপ 1টা চেঞ্জ হইতো, কিন্তু ম্যাথ কিন্তু একই। ঠিক আছে, আমাকে যেইটা প্রমাণ করতে বলছে সেইটা প্রমাণ করো। ঠিক আছে, ফোকাসটা দেখো, আমরা যেইটা প্রমাণ করতে বলছে সেটা করবো। এখানে ইকুয়াল সাইন থাকলে আমরা এন ইকুয়াল টু 2 দিয়ে স্টেপ 1 করতাম, সেটা ব্যাপার না। এইটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা মনে করি যে এন লেস দেন ইকুয়াল টু কে কে মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এখন কি প্রমাণ করতে হবে? এটা আমাদের কি আছে, দেয়া আছে। এখন প্রমাণ করতে হবে হবে যে এন ইকুয়াল টু কে প্লাস ওয়ান, এই কে প্লাস ওয়ান কেও মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের যে কোনো ইন্ডাকশন মেথডে সেম। ঠিক আছে, আমরা স্টেপ 1 আর স্টেপ 2 এই দুটা স্টেপ সম্পর্কে কারো কোনো ডাউট আছে যে আমরা কেন এই কাজটা করতেছি? না স্যার। এই কাজটাই আমাদের করতে হবে। কিভাবে করব এক এক ম্যাথ এক এক রকম, কিন্তু মেইন জিনিস এইটাই যে বেস কেস করব। আর সেকেন্ড স্টেপে আমরা কি করব, এন ইকুয়াল টু কে প্লাস ওয়ান এর জন্য এটা করব। হ্যাঁ, এটা স্ট্রং ইন্ডাকশন। এই যে দেখো, এই যে রেড মার্ক করতেছি, হুম, এই জায়গায় যদি লেস দ্যান ইকুয়াল টু না থেকে আমরা ডিরেক্ট ইকুয়াল টু দেই, তাহলে সেটা হবে নর্মাল ইন্ডাকশন। আর লেস দ্যান ইকুয়াল টু যদি দেই, সেটা হবে স্ট্রং ইন্ডাকশন। ঠিক আছে, স্ট্রং ইন্ডাকশন অর্থাৎ কাজে স্যার লাগে। যোগ করলে এটা স্ট্রং ইন্ডাকশন। আচ্ছা, এখন দেখি, এখন দুইটা জিনিস হইতে পারে, কে প্লাস ওয়ান এটা কি মৌলিক সংখ্যা হইতে পারে, তাই না? এবং কি হইতে পারে, মৌলিক এটা আরেকটা কি হয় ভুলে গেছি। মৌলিক সংখ্যা আর কি যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা। ইয়েস স্যার। যৌগিক, যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তো কোনো ঝামেলাই নেই, কে প্লাস ওয়ান নিজেই মৌলিক সংখ্যা। তাহলে এইটাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো না, কে প্লাস ওয়ান এটাই শেষ, তাই না? ইয়েস স্যার। যদি ইয়েস স্যার। যদি যৌগিক সংখ্যা হয়, তাই না? যৌগিক সংখ্যা হইলে কে প্লাস ওয়ান কে আমরা অবশ্যই ভাঙ্গিয়ে পি ইন্টু কিউ আকারে লিখতে পারবো না। যদি যৌগিক সংখ্যা হয় যেখানে পি আমাদের কি, এই যে এন লেস দেন কে এর মধ্যে আছে, কিউ ও কি এন লেস দেন কে এর মধ্যে আছে, তাই না? কারণ দুইটাই কি কে থেকে ছোট হবে না? দেখো তো, ইয়েস স্যার, কে থেকে তো ছোট হবারই কথা। কে প্লাস ওয়ান কে যদি আমি ভাগ করে পি আর কিউ আকারে নিয়ে আসি, পি ইন্টু কিউ আকারে নিয়ে আসি, এবং পি এবং কিউ প্রত্যেকেই কি হবে, কে থেকে ছোট হবে না এখানে? হুম, তাহলে এই পি কিউ, দেখো তো, এই যে আমরা এখন এই ইন্ডাকটিভ হাইপোথিসিসটা ইউজ করব যে পি কিউ প্রত্যেককে আমরা কি করতে পারি। দেখো, পি হচ্ছে, এখন আমি লিখি, হ্যাঁ, পি লেস দেন কে, অর্থাৎ পি কে মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়। ঠিক আছে, গুণফল আকারে লেখা যায়। আবার কিউ লেস দেন কে, অর্থাৎ কিউ কেও মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়। তাহলে এইটা একটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখলাম, এইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখলাম, তো পুরো জিনিসটা কি মৌলিক সংখ্যার গুণফল হয়ে গেল না? ইয়েস স্যার। শেষ, প্রমাণ শেষ, একেবারে ইয়েস স্যার। ইজি। তাহলে আমরা ডিরেক্ট করে বলতে পারি না, যেহেতু যে যে কোনো যৌগিক সংখ্যাকে দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়, তাই কে প্লাস ওয়ান। যে কোনো যৌগিক সংখ্যাকে দুইটি মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায় আসলে? না, দুইটা তো সম্ভব না। 16কে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবা? না, এটা চারটা হবে। চারটা হবে। একাধিক। একাধিক, একাধিক বলতে পারো। মানে এই প্রমাণটা একাধিক। তোমার মনে হচ্ছে যে এটা কেন প্রমাণ করবো, এটা প্রমাণ করার কিছুই নেই, তবুও দেখাইতে হবে। যেমন এই যে তোমাদেরকে একটা এক্সাম্পল দিছি, যে প্রমাণের জিনিসগুলো কিন্তু তোমার মনে হইতে পারে যে আমাদের কাজে লাগবে না, কিন্তু প্রমাণটা করতে হয়। যেমন একটা এক্সাম্পল দিই তোমাকে। এই যে গতদিন আচ্ছা একটা স্যার, বলো। স্যার আমরা ইন্ডাকশন আর স্ট্রং ইন্ডাকশন একটাও না করে ওই আগের সামটা আমরা কন্ট্রাডিকশন দিয়ে করলে মানে আরো সহজ হইতো। সমস্যা নাই, কোনো সমস্যা নেই।
তুমি স্যার যে কারণ তৈরি আমরা করতে পারো। এন গ্রেটার দেন টু বললো না, আমরা যদি ধরে নিতাম যে এন লেস দেন টুর জন্য সত্যি, এরপর আমরা দেখতাম যে ওই এই ওয়ানের নিচে তো কখনো মৌলিক সংখ্যার ইয়ে দিয়ে লেখা যাবে না, তো ওইটা আমরা ধরবো না। এরপর আমরা শুধু ওয়ান দিয়ে ট্রাই করব, ওয়ান দিয়ে ট্রাই করার পর কোনো কিছু পাবো না, ওই এরপর লিখে দেবে যে উল্টাটা সত্য। তোমার কন্ট্রাডিকশন বুঝাই ভুল আছে, এই কাজ করা যাবে না। বুঝো কন্ট্রাডিকশন মানে কি? এখানে আমাকে বলছে এন গ্রেটার দেন টু হলে একে মৌলিক সংখ্যার গুণ আকারে লেখা যায়। ঠিক আছে, কন্ট্রাডিকশন হইলে আমার কি করতে হবে? ফার্স্টে ধরতে হবে যে এন গ্রেটার দেন টু এর জন্য একে মৌলিক সংখ্যার গুণ আকারে লেখা যায় না, এইটা ধরে নিতে হবে। দেখো কি ধরে আমি, এইটা তো প্রিকুইজিট, এখানে দেয়া আছে যে এন গ্রেটার দেন টু। কন্ট্রাডিকশন মানে এই না যে আমি এইটা লেস দেন করবো, কন্ট্রাডিকশন মানে এইটা লেখা যায়, এটাকে আমি লেখা যায় না বলবো, তারপর আমি কন্ট্রাডিক্ট করবো। বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। কারণ কি? স্যার দেখো তোমার তোমার তুমি যেটা প্রমাণ করছো, হ্যাঁ, সেইখানে সমস্যা কোথায় আমি বলি, সমস্যা কোথায়। এমন হইতে পারে না যে আহ যে কোনো একটা স্টেটমেন্ট, ধরো আমি একটা র্যান্ডমলি একটা স্টেটমেন্ট দিলাম পিএন, এই স্টেটমেন্টটা আমার হচ্ছে ধরো ফাইভ এর জন্য ভুল হয়ে যায় কোনো না কোনো ভাবে, হ্যাঁ, অথবা ধরো পূর্ণবর্গ সংখ্যার জন্য ভুল হয়ে যায়। তুমি কিন্তু সেটাকে, ধরো আমি গ্রেটার দেন টু দিয়ে দিছি, তুমি ওয়ান দেখাইলা, জিরো দেখাইলা, কিন্তু এটা কিন্তু পরে ফাইভ এর জন্য মিলবে না, তোমার প্রমাণটা কিন্তু ভুল হয়ে গেল। বুঝতে পারছো? মানে কন্ট্রাডিকশনের বেসিক এই না যে আমি এইখানে যা আছে এটাকে ভুল করব, আমার বেসিক ইয়ে হচ্ছে আমার এই যে গুণফল আকারে লেখা যায়, এইটাকে কন্ট্রাডিক্ট করে গুণ লেখা যায় না ধরবো। বুঝতে পারছো? স্যার আচ্ছা তাহলে স্যার, এইটাকে এটাকে ধরা যায় না, এটা ধরে কি আমরা এরপর লিখতে পারবো যে এন লেস দেন টু তাহলে সত্য, এটা লিখতে পারবো? আর না না না, শোনো একটা জিনিস বলি তোমাকে, একটু এই জিনিসটা একটু বড়, একটু বুঝো। এই যে আমার সংখ্যা রেখা সবাই চিনি, ও যেটা বলছে এই ডাউটটা থাকা যাবে না। দেখো তোমাদের আরো দু একজনের মধ্যে এই ডাউট আছে, আমি যা বুঝতেছি। তোমাকে বলছে যে এই যে এই রেঞ্জে একটা স্টেটমেন্ট সত্য, এইটা প্রমাণ করো, ঠিক আছে, তাই না? তুমি কি করলা? তুমি দেখাইলা যে এই রেঞ্জটাতে এইটা সত্য না, সত্য না, হ্যাঁ, অর্থাৎ এইখানে সত্য। এটা কি সম্ভব? এইখানে সত্য না, এইখানেও সত্য না হইতে পারে না? হ্যাঁ, যেমন আমি তাও তো বললাম, হতে পারে। হ্যাঁ, যেমন এইখানে সত্য না, এমন হইতে পারে এখানেও সত্য না, তাই না? ধরো আমি বললাম যে 3x গ্রেটার দেন, আচ্ছা 3x না, 3x² গ্রেটার দেন 2x², এটা সঠিক, কিন্তু 3x² লেস দেন 2x², এই জিনিস কি আমার কোথাও হবে? দেখো তো, 3x² আর 2x² এর মধ্যে 3x² সবসময় বড় হবে না? জি হুম? স্যার। অবশ্যই বড় হবে। কিন্তু এখানে এক্স দিয়ে দিতাম, তাহলে কিন্তু ঝামেলা হয়ে গেছে। এই জিনিসটা আমার এইখানে কিন্তু সত্য, তাই না? যেমন থ্রি জি ইন্টু স্যার। -5 দাও -15, আর লেস দেন 2 ইন্টু -5 মানে হচ্ছে -10, এটা ঠিক আছে না? তার মানে এই জিনিসটা এখানে সত্য, কিন্তু এখানে মিথ্যা। আবার এই জিনিসটা এইখানেও মিথ্যা, এইখানেও মিথ্যা। সো কন্ট্রাডিকশন আমাকে কখনোই রেঞ্জের ব্যাপারে কোনো অ্যাডভান্টেজ দিবে না, বুঝছো? মানে তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা করা যাবে না, আমি রেঞ্জটা চেঞ্জ করে করতে তবে পারবো না। ওই তবে ওই স্টেটমেন্টটা কমপ্লেক্স নাম্বারের জন্য সত্য হতো। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার জন্য সত্য হইতো, সেটা তো অন্য ডাইমেনশনে চলে গেলাম আমরা। কমপ্লেক্স নাম্বার তোমাদের, আচ্ছা ম্যাথ অলিম্পিয়াডে কমপ্লেক্স নাম্বার সেকেন্ডারির জন্য লাগতেও পারে, কিন্তু আমি কখনো দেখি নাই যে মানে তোমরা কি কখনো কমপ্লেক্স নাম্বারের ম্যাথ দেখছো সেকেন্ডারি বা জুনিয়রে যারা আছো? না স্যার। না, জুনিয়রে দেখিনি। সেকেন্ডারিতেও আমি দেখিনি, তোমরা কি স্যার দেখছো? হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার বলতে গেলে তো শুরুই করে ফেললাম, এটা লাগবে না আসলে তোমাদের, এটা আমি দেখিনি কোথাও মানে কাজে লাগবে। আচ্ছা, আশা করি, আচ্ছা এইটা বুঝতে পারছো সবাই, রাইট? এই যে এইটা গুণফল আকারে কিভাবে লিখলাম, স্ট্রং ইন্ডাকশন দিয়ে গেলাম। স্যার আচ্ছা, স্যার আমাদের মনে হচ্ছে আমাদের প্রবাবিলিটি নিয়ে আরো কিছু সমস্যা আছে, এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা কালকের ক্লাসটা হচ্ছে ওপেন ক্লাস, হ্যাঁ, আজকে তো মোটামুটি আমি এই প্রুফ বেসড এর
কিছু জিনিস দেখাবো। কালকে আমি একটা পোল খুলবো যে কি কি টপিকে তোমাদের আলোচনা করলে সুবিধা হবে, সবাই সেই পোলে ভোট দিবা। হ্যাঁ, ভোটাভুটির সংখ্যা অনুযায়ী আমি সেই অনুযায়ী প্রবলেম নিয়ে আমি কনসেপ্ট গুলো একটু দেখাবো, ঠিক আছে? স্যার একটা এক্সাম নিতেন। এক্সাম, আসলে এক্সাম না, এক্সামের কোনো ই নেই, কারণ 12টা ক্লাসের মধ্যে আমি যদি এক্সাম নেই, এখানে আসলে তোমাদের, তুমি চিন্তা করো, মানে জিনিস কিন্তু অনেক। এক্সাম কখন নিব, যখন আমার জিনিস কভার করা শেষ। এখন তোমাদের এক্সাম নিচ্ছি, দেখি কি অবস্থা সব। আমি কভারই করতে পারতেছি না সবকিছু, আমি কিভাবে এক্সাম নিই? যদি 30 দিনের কোর্স নিতাম তাহলে হয়তো একটা এক্সাম নেওয়ার অপশন ছিল। দেখি, আমার মেইন টার্গেট হচ্ছে তোমাদেরকে ইন্ডাকশন বোঝানো এখন আজকের ক্লাস। দেখি, আচ্ছা এটা না, আমরা এখন, আচ্ছা আগে একটু, আচ্ছা ইন্ডাকশন করতে করতে একটু ইয়ে হয়েছে, আমরা আগে একটু অন্য ম্যাথ দেখি একটা। হ্যাঁ, এটা অনেকে রিকোয়েস্ট করছো যে এটা সলভ করে দেওয়ার জন্য। এটা কি কেউ করতে পারছো? কেউ সলিউশন করতে স্যার পারছো? একটু খুবই টাইম। খুবই সিম্পল লাগে দেখে যে এটা সলিউশন মোটামুটি ইজি হইতে পারে। আসলে ইজি। এলসিএম, দেখো এই ম্যাথ করতে আমার কি লাগবে? এই ম্যাথ করতে আমার এক্সট্রা কোনো ফর্মুলা লাগবে না। এলসিএম ইন্টু জিসিডি ইকুয়ালস টু এবি, এই জিনিস কি সবাই জানো? জি হুম? স্যার, এটা জি জানি। ইয়েস স্যার। স্যার। এটা সবাই জানো না? এই যে, আচ্ছা এখানে তো এম এন আছে, এখানে হচ্ছে এম এন হবে। এই ম্যাথ করতে এই জিনিস লাগবে, আর কিছুই না। ঠিক আছে? তবুও কিন্তু এই ম্যাথটা আসলে প্রমাণ ভিত্তিক ম্যাথ আমাদের একটু ভয় লাগে যে জি মানে স্যার। পারবো কি না, এই ভয়টাই আসলে সমস্যা। আচ্ছা আমি একটু দেখি এটা কিভাবে সলভ করবো। হ্যাঁ, একটু দেখি সলভটা দেখি। আমরা আমরা অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের মেইন, হ্যাঁ, সলিউশনটা আসলে মেইন টার্গেট না। কারণ এই ম্যাথ যেহেতু গতবার আসছে, সরি 19 সালের ওইটা কোশ্চেন সম্ভবত, তো যেহেতু আসছে এটা আর আসবে না। হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা আমাদের দেখি যে কিভাবে করতেছে। বলতেছি যে এলসিএম এন প্লাস কি দেয়া আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এম এন। আচ্ছা কোশ্চেনটা একবার বলি। এম এন হচ্ছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এম এন অসমান। ঠিক আছে? এম এবং এন এর লসাগু হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এম এন। দেখাও যে এম এন একটি ঘন সংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ঘন সংখ্যা কি জিনিস? একটা এক্সাম্পল দাও। 8, 8 হচ্ছে 2 কিউব, 27, 27 হচ্ছে 3 কিউব। আমাকে প্রমাণ করতে হবে এম এন একটা ঘন সংখ্যা। তার মানে ফাইনাল লাইন আমাদের কি হবে বলো তো? এম এন ইকুয়াল টু সামথিং টু দি পাওয়ার 3, এটা আমাদের ফাইনাল লাইন হবে না? Yes, ইয়েস এটা sir. স্যার। আমাদের মেইন টার্গেট এইটা। এম এন কিভাবে? কে কিছু কিউব আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখি। এলসিএম হচ্ছে, আমরা এটা লেখা আছে, এলসিএম এটা দেয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করি। সাপোজ এই এম এবং এন এর জিসিডি ধরে নেই। হ্যাঁ, আচ্ছা জিসিডি এলসিএম সবাই চিনো, রাইট? ইয়েস স্যার। Yes, sir. জিসিডি হচ্ছে গসাগু আর এলসিএম হচ্ছে লসাগু। এই জিসিডি কে অনেক সময় এইচসিএফ ও বলে, একই কথা। আমরা ধরে নেই এখানে হচ্ছে জিসিডি অফ এম এন, এটা একটা ধরে নেই, ধরি জি ধরে নেই। হ্যাঁ, বললাম এটা হচ্ছে জি। তাহলে এলসিএম কি হবে বলতো? আমরা জানি যে এলসিএম ইন্টু জিসিডি ইকুয়ালস টু এম এন, তাই না? হ্যাঁ, তো স্যার এম জিসিডি এন ডিভাইডেড বাই আমরা জি জিসিডি ধরি, হচ্ছে তাহলে এলসিএম। এলসিএম হবে কি? Amen by easy. আহ, একটু একটু wait। আচ্ছা এটা হবে এম এন বাই কিভাবে জি। এলো? হ্যাঁ, কোনটা কিভাবে আসলো? এই যে জিসিডি, এম এন কিভাবে? জিসিডির জায়গায় আমরা হচ্ছে জি বসায় দিছি, এই আর কিছু না। এই সূত্র তো আমরা স্যার সবাই জানি, তাই না? জিসিডি ইকুয়াল এম এন কিভাবে আসলো? এইটা একটা সূত্র, যে কোনো দুইটা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে তাদের গুণফল পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা আমরা ইউজ করবো এখানে। আচ্ছা, এটা কিন্তু একদম জানতে হবে, ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট এটা, যে এলসিএম আর এইচসিএফ গুণ করলে আমরা হচ্ছে দুটো সংখ্যার গুণফল পাই। ঠিক আছে, এখন এলসিএম যদি আমরা এম এন বাই জি বলি, হ্যাঁ দেখো একটা জিনিস চিন্তা করো, ধরো আমার হচ্ছে 14 আর হচ্ছে 24-এর এলসিএম বের করতেছি, আমরা কি করি? 2 দিয়ে ভাগ করি, 7 আর 6 আসছে, সরি 2 দিয়ে ভাগ করলে 7 আর 12 আসছে, আর কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাহলে পুরো জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে
7 আর 12 এটার সাথে কি করতে হবে, 2 গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা এম কে লিখতে পারি, দেখো এই যে এম এন হচ্ছে কি জিসিডি আর এলসিএম এর গুণফল। তাহলে আমরা চাইলে এম কে লিখতে পারি যে জি এম বার। এটা কি জিনিস? এম বার হচ্ছে আমার একটা সংখ্যা, ধরো এই যে এম সংখ্যাটা আছে, হ্যাঁ, এটাকে এর জিসিডি দিয়ে যদি ভাগ করি তাহলে এম বার হয়ে যাবে। এম বার কি জিনিস? এম বার মানে হচ্ছে এম বার, আর আরেকটা জিনিস লিখি বুঝতে শুধু, এন হচ্ছে জি এন বার। এই এম বার আর এন বারের মধ্যে কি কোনো সাধারণ গুণনীয়ক থাকবে? না স্যার, সহমৌলিক না। হবে। কারণ এরা সহমৌলিক হয়ে না যায়। স্যার। এই জিনিসটা কি বুঝছো যে কি ধরে নিছি আমি? না স্যার। একটা সাংখ্যিক নাম্বার একটা এক্সাম্পল দিয়ে দেখাই। 24 আর 36 ধরো, হ্যাঁ, 24 আর 36 খুবই সুন্দর। 2, 12 আর হচ্ছে 18, আবার 2 নেই, 6, 9, আবার 3 নেই, 2, 3। তাহলে এই 2, 3 হচ্ছে আমার সহমৌলিক আসছে, আর এইগুলা কি গুণ আকারে আছে। এই যে 2 × 2 × 3 কত হয়? 12। তাহলে আমরা বলতে পারি যে 12 × 2 হচ্ছে আমার কি 24, আর 12 × 3 হচ্ছে আমার কি 36, তাই না? এই 2 আর 3 হচ্ছে আমাদের এন বার আর এম বার, বুঝতে পারছো? আর 12 হচ্ছে কি এদের? জি স্যার। 12 এদের জিসিডি। কি জিসিডি। দেখো জিসিডি। তো, তাহলে স্যার এম্বার 24, আর ইম্বারটা কি হলো? এম ও এন এর সব মানে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু লসাগু করার সময় সবার লাস্ট মানে চেষ্টা। তুমি যে কি বলতেছো আমি বুঝি নাই। দেখো আমি যেটা বলি এটা বোঝার চেষ্টা করো। আমি আসলে বুঝতেছি না তুমি কি বলার। আচ্ছা, আমি যেটা বলতেছি 24 আর 36-এর গসাগু হচ্ছে 12 না? তাহলে এই যে এদেরকে যদি আমি গসাগু দিয়ে ভাগ দেই, যে সংখ্যাগুলো আসবে এরা কি সহমৌলিক হবে না একটা আরেকটার? এটা কি বুঝছো? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমরা এম কে লিখলাম জি এম বার, এন কে লিখলাম জি এন বার। ঠিক আছে, তাহলে এম এন কি জিনিস? জি স্কোয়ার এম বার এন বার। ঠিক আছে, সরি। আর এম এন আবার কি? জিসিডি ইন্টু এলসিএম। আর জিসিডির ভ্যালু কত? জি। তাহলে আমরা বলতে পারি যে দুই পাশ থেকে একটা করে জি কেটে দেই, এখানে থেকে জি। তাহলে এলসিএম হচ্ছে কত পাইলাম? জি এম বার এন বার। ঠিক আছে, বুঝছো এটা? ইয়েস স্যার। তাহলে এলসিএম এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এই যে জিসিডি আর এলসিএম গুণ করলে যে আমরা হচ্ছে এম এন পাচ্ছি, এই জিনিসটাই আমরা বসাইছি। এম এর জায়গায় বসাইছি জি এম বার, এন এর জায়গায় বসাইছি জি এন বার। ঠিক আছে, এইটাই ইউজ করছি। আচ্ছা, এখন আমরা এলসিএম এর জায়গায় লিখবো হচ্ছে জি এম বার এন বার। ঠিক আছে, ইকুয়ালস টু এম স্কোয়ার। এম কি জিনিস? জি এম বার। তাহলে জি স্কোয়ার এম বার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এন কি জিনিস? জি এন বার। তাহলে জি স্কোয়ার এন বার স্কোয়ার প্লাস এম এন। এম এন কি হবে বলতো? এম এন এই যে আমরা বের করছি জি জি এম্বার। স্কোয়ার এম বার এন বার। ঠিক আছে, এই স্যার পর্যন্ত এটা বুঝছো কিভাবে সবাই? হলো? এই যে এই লাইন থেকে এই লাইনের পরের লাইন এইটা। ঠিক আছে, এলসিএম এই যে জি এম বার এন বার, তারপর এম স্কোয়ারের ভ্যালু বসাইছি, এই যে এম জি এম কে জি এম বার কে হোল স্কোয়ার করছি, এন স্কোয়ারের ভ্যালু বসাইছি, আর এম এন এর ভ্যালু বসাইছি। এখানে জাস্ট ভ্যালু বসাইছি, এক্সট্রা কিছু না। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো তো সবগুলোতে একটা করে জি আছে না এক্সট্রা? এই জি উঠাই দেওয়া যায় না? তাহলে এম বার এন বার ইকুয়ালস টু জি এম স্কোয়ার মাইনাস জি এন বার স্কোয়ার প্লাস জি এম বার এন বার। আচ্ছা, এটা স্কোয়ার লিখছি কেন? এটা বার হবে। এই লাইনটা সবাই কি বুঝছো কি করলাম? ইয়েস হুম, স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন বুঝো আমাদের এই এম বার এন বারের কথা চিন্তা করো। এই যে এম, এই জিনিসটার কথা চিন্তা করো। এই জিনিসটা, এই এম বার এন বার কে কি জি দিয়ে ভাগ করা যাবে? ইয়েস স্যার। কি বলে, ভাগ করা যাবে না তো, কারণ এম না বার এন স্যার, বার যাবে না। সহমৌলিক, তাই না? এম ইয়েস বার স্যার। আর এন বার কি সহমৌলিক? কেন সহমৌলিক? আর এই যে আমার সংখ্যাগুলোকে এদের গসাগু দ্বারা ভাগ করেই তো এম বার আর এন বার পাইছি, তাই না? তাহলে এম এম বার এন বার হচ্ছে সহমৌলিক, অর্থাৎ আমাদের যে জি, এই যে জি ইকুয়ালস টু এই যে এই জিনিসটা যদি আমি কম্পেয়ার করি জি ইন্টু এম বার এন বারের সাথে, আমার এই যে এম বার
এম বার এন বার আলাদাভাবে যদি কম্পেয়ার করি, বুঝো, এইটাকে যখন এটা দিয়ে ভাগ দিব শুধুমাত্র জি থাকে না। হুম, এটা কি পূর্ণ সংখ্যা হওয়া পসিবল? না আমি কি স্যার। বলছি একটু বুঝো। এই জিনিসটাকে যদি এম বার এন বার দিয়ে ভাগ দেই, জি আসতেছে, জি অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যা, তাই না? ইয়েস এখন স্যার। পুরো জিনিসটাকে যদি আমরা জি দ্বারা ভাগ দেই, এইটাও তো জি দ্বারা ভাগ যাবে, এই যে একটা জি এক্সট্রা আছে, তাই না? তার মানে এখানে ভাগশেষ কত থাকবে? জিরো। এখানে ভাগশেষ কত থাকবে? জিরো। এখানে ভাগশেষ কত থাকবে? জিরো, তাই না? ইয়েস ইয়েস স্যার। স্যার। জি দ্বারা ভাগ দেই, টোটাল টোটাল জিনিসটাকে জি এটা দ্বারা ভাগ ঠিক দেই। বুঝলাম না এই টার্মটা। ধরো পুরা জিনিসটাকে আমরা জি দ্বারা ভাগ দিচ্ছি, এটাকেও জি দ্বারা ভাগ দিছি, এটাকেও জি দ্বারা ভাগ দিছি, ঠিক আছে? করা যাবে না ইকুয়েশন? দুই দুই সাইডে জি দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ, যাবে স্যার। আচ্ছা। এই যে দেখো, এই জি জি কাটা যাবে, প্রত্যেকটা জি কেটে যাবে না? হুম, তাহলে কি অবশ্যই। হইলো? এই যে এই যে এই জিনিস থাকবে না এই পাশে। হুম, একটা করে জি কেটে দিছি জাস্ট আমি, ঠিক আছে? জি গুলো কেটে দিছি, তাহলে এই জিনিসটা কি একটা ইন্টিজার না? ইয়েস স্যার। হুম, এখন এই জিনিসটাকে যদি আমাদের ইন্টিজার হইতে হয়, বুঝো, এই জিনিসটাকে যদি আমাদের ইন্টিজার হইতে হয়, তাহলে কি হইতে হবে? যদি আইডিয়া করতে একটু দেখো তো। জি কে এম প্রাইম দেওয়া নাকি না? তা তো হওয়া সম্ভব না। আরেকবার দেখো, তাই জি না? স্যার। ইকুয়াল টু এন বার এন বার হইলেই শুধুমাত্র এইটা ইন্টিজার হইতে পারে না, কারণ এরা কিন্তু একে অপরের কি সহমৌলিক। এদেরকে জি দ্বারা ভাগ করলে কখনোই ইন্টিজার পাবো না যদি না এরা সমান না হয়। বুঝতে পারছি? ইয়েস স্যার। এই এই জায়গাটাই হচ্ছে এই ম্যাথের ক্রিটিক্যাল পয়েন্ট। এই জিনিসটা কখনোই আমাদের ইন্টিজার হবে না যদি জি ইকুয়াল টু এন বার এন বার না হয়, ঠিক আছে? কিন্তু স্যার যদি ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এন সহমৌলিক হইতো আর জি এর ভ্যালু হইতো 1, তাইলে এম বার এন বার তো জি দিয়ে ভাগ হইতো। এটা তো আমার কেস দেয়া নাই, আমাকে হচ্ছে কেস দেয়া আছে কি, এই যে এই জিনিসটা দেয়া আছে, আমরা এইটা ইউজ করে এইটা পাইছি। তুমি যেটা বলতেছো সেটা তো এখানে দেয়া নাই, ঠিক আছে? যে আচ্ছা, এই জায়গাটা আমি আরেকবার বুঝাই, কারণ এটা একটু জটিল জিনিস। হ্যাঁ, একটু বুঝি আবার যে কি করছি এখানে। সবার আগে কি করছি, এই পুরো জিনিসটাকে জি দ্বারা ভাগ করছি। আচ্ছা, একবারে জি স্কোয়ার দিয়ে ভাগ করা যায় না? দেখো তো এই লাইনটাকে পুরোটাকে জি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাই না? তাহলেই ভালো হয়। তাহলে এম বার এন বার ডিভাইড বাই জি, ঠিক আছে? জি স্কোয়ার দিয়ে ভাগ দিছি, এটাকেও জি স্কোয়ার দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তাহলে এই যে জি স্কোয়ার গুলো কেটে যাবে না যদি জি স্কোয়ার দিয়ে ভাগ দিই? হুম, তাহলে কি থাকলো? হ্যাঁ। এম বার স্কোয়ার মাইনাস এন বার স্কোয়ার প্লাস এম বার এন বার, ঠিক আছে? এখন এইটা কি আমাদের ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এইটাও পূর্ণ সংখ্যা, এইটাও পূর্ণ সংখ্যা, তাই না? কিন্তু এইটা কি পূর্ণ সংখ্যা হওয়া পসিবল? শুধুমাত্র কখন পূর্ণ সংখ্যা হবে? যখন এম বার এন বার ইকুয়াল টু জি হবে। এখন তোমার মনে হইতে পারে কেন জি হইতে হবে? টু জিও তো হইতে পারে। টু জি হইলে কি সমস্যা, কেউ বলতে পারবে? স্যার হাফ হয়ে যায়। না, না, এই জিনিসটা কেন? স্যার ওই সহমৌলিক হইতো না। সহমৌলিকের যে পূর্ণ মানে সংখ্যা হবে না। কি বলবো, শর্তটা এটা ভঙ্গ হয়ে যাবে। এটাই, সহমৌলিক হইলে কি কখনোই এই জিনিস হবে? হ্যাঁ, না স্যার। সহমৌলিক কিন্তু এই জিনিস সম্ভব না। সহমৌলিক জন্যই আমাদের এই জিনিসটা কি হবে, এম বার এন বার ইকুয়াল টু জি চলে আসছে। বুঝতে পারছো? এখন আমরা দেখবো এম বার এন বার ইকুয়াল টু জি আসছে না? এম এন কি জিনিস? জি স্কোয়ার এম বার এন বার, তাই না? জি স্কোয়ার ইন্টু এম বার এন বার কি জিনিস? আরেকটা জি। তাহলে ইন্টু জি ইকুয়াল টু জি কিউব। হয়ে গেছে না আমাদের প্রমাণ? ইয়েস হুম? স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। সবাই কি বুঝতে পারছো কি করলাম? ইয়েস স্যার। আর একবার। স্যার হ্যাঁ, বলো। নর্মাল নর্মাল জিসিডি বের করার নিয়মের মাধ্যমেই তো আমরা বের করতে পারি এম বার এন বার ইকুয়াল টু জি। নর্মাল নিয়ম বলতে তুমি, আচ্ছা, তোমার মেথডটা তুমি গ্রুপে মেসেজ দিয়ে আমি দেখবো, ঠিক আছে? সমস্যা না নেই। স্যার ধরেন 6 আর 9 এর জিসিডি বের করব। আচ্ছা, এখানে তুমি একটা সংখ্যা দিয়ে ট্রাই করে দেখাইলে আসলে হবে না। এখানে আমার একটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ যে কোনো সংখ্যা বসাইলেই আমাদের
এই প্রমাণটা মিলে যাওয়ার কথা। আমি কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইলে জিনিসটা কিন্তু হবে না। ইয়েস স্যার, এটা এন এর জন্য হইলে n+1 এর জন্য হইতে হবে আর কি। আচ্ছা না, এটা তো ইন্ডাকশন দিয়ে করি নাই আমি। ইন্ডাকশন না, কিন্তু এটা এটা কি ডিরেক্ট ইন্ডাকশন স্যার, এটা কি ইন্ডাকশন দিয়ে করা যাইতো না স্যার? ঘন সংখ্যা। না, এটা কিভাবে ইন্ডাকশন হবে আমার মাথায় আসতেছে না। এখানে এন কি ধরবো? আমার তো পুরো ফাংশনটাকে একটা পি এন আকারে লিখতে হবে। এখানে পি এন এন কি ধরা যায়? এম এন কে কি আমরা কোনোভাবে ধরতে পারি? না, আমার মাথায় আসতেছে না। হয়তো বা করা যাবে, আমার মাথায় আচ্ছা এই মুহূর্তে। স্যার, কন্ট্রাডিকশন বা ডিডাকশন দিয়েও করা যাইতে পারে না? শুনুন, মেথড যদি মাথায় আসে, হ্যাঁ, যদি করতে পারো গ্রুপে মেসেজ দিও, আমি দেখবো যে হয়েছে কিনা। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা, সিরিজ সিরিজ আমরা সবাই চিনি, ঠিক আছে? সিরিজ কিভাবে আবিষ্কার হয়েছে এই ঘটনাও আমরা জানি, তাই না? যে গাউস ক্লাসে বেশি ঝামেলা করতেছিল, ওরে হচ্ছে ছাড় দিয়ে রাখছিল, ও যোগ করে ফেলতো। এই ঘটনা তো সবাই জানি, তাই না? ইয়েস স্যার। জি নরমাল স্যার। সিরিজ আমরা সবাই জানি, যে অ্যারিথমেটিক সিরিজ, অ্যারিথমেটিক, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো আমরা সবাই জানি। অ্যারিথমেটিক সিরিজ হচ্ছে আমাদের এন থাকবে, n+r থাকবে, n+2r থাকবে, এরকম চলতে থাকবে। মানে যোগ করব, কিছু একটা যোগ করে পাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে আহ জিওমেট্রিকে কি করি, এন থাকে, এন আর থাকে, এন আর স্কোয়ার থাকবে, মানে কি আর গুণ হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দেই, 1 3 5 7 এরকম চলবে। এটা কি অ্যারিথমেটিক বা অ্যারিথমেটিক সিরিজ। স্যার, এটা অ্যারিথমেটিক। সমান্তর ধারা, ঠিক আছে? আর যদি 1 9 27 এটা থাকে, এটা হচ্ছে জিওমেট্রিক। গুণোত্তর। জিওমেট্রিক বা জিওমেট্রিক। গুণোত্তর ধারা। এটা আমরা সবাই জানি। এইগুলো আসলে আমাদের খুব বেশি কাজে লাগে না ম্যাথ অলিম্পিয়াডে। ম্যাথ ইয়েস অলিম্পিয়াডে স্যার। সবার খুব পছন্দ কি, ফিবোনাচ্চি সিরিজ। সবখানে ফিবোনাচ্চি সিরিজ, হ্যাঁ, ফিবোনাচ্চি সিরিজ সবার খুব পছন্দ। এটা কি জিনিস এটা একটু বুঝি। হ্যাঁ, স্যার, এটা হচ্ছে ওয়ান ওয়ান আমি দ্বিতীয় পদটি আগের দুটি পদের যোগফল। বলি, দেখো, 1 1 2 3 5 এটা 8, ফিবোনাচি সিরিজ। এটা কি হচ্ছে? এইখানে যা হচ্ছে দেখো, 1 আর 1 যোগ করলে 2 পাচ্ছি, 1 আর 2 যোগ করলে 3 পাচ্ছি, 2 ইয়েস আর 3 স্যার। যোগ করলে 5 পাচ্ছি। মানে যে কোনো টার্ম হচ্ছে তার আগে দুইটা টার্মের যোগফল। এটা হচ্ছে আমার ফিবোনাচ্চি সিরিজ। ফিবোনাচ্চি সিরিজ সবাই বুঝতে পারছো? হুম। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, আগের ম্যাথটা, এই ম্যাথটা কি বুঝতে প্রবলেম হচ্ছে? এইটা দেখো, একটু স্যার ভিডিওটা রেকর্ড কাজ থাকে, ভিডিওটা একটু নামায়ে 2 3 বার দেখবা। এখানে না বোঝার মতো যা আছে আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? তুমি আমাকে যদি স্পেসিফিক পয়েন্ট বলো যে এই জায়গায় বুঝিনি, আমি সেটা আবার পয়েন্ট আউট করতে পারি, ঠিক আছে? কিন্তু এইখানে যা যা বলার মতো আছে আমি অলরেডি বলছি। ভিডিওটা আবার দেখবা একটু কাইন্ডলি, ঠিক আছে? তো স্যার, ফিবোনাচ্চি সিরিজ আমরা সবাই চিনলাম, হ্যাঁ বলো। আগের ম্যাথে মানে জিসিডি বের করার জন্য তো নর্মালি আমরা এন বারই মাল্টিপ্লাই করি। বুঝিনি, তোমার কোশ্চেনটা বুঝিনি। জিসিডি তো আমার হচ্ছে জি, জিসিডি তো এমবার এনবার না, জি ধরে নিছি, স্যার, ঠিক আছে? জি জি বের করার জন্য আমরা এন বার মাল্টিপ্লাই করি না? এমবার এনবার মাল্টিপ্লাই করলে কি জি তো পরে আমি প্রমাণ করছি যে এমবার আর এনবার গুণ করলে আমরা হচ্ছে জি পাচ্ছি, এর পরে প্রমাণ করছি। তো আগে আমার কাছে ছিল না, তাই না? ও তো দেখো, একটু ভিডিওটা দেখবা। আমার এখানে যে যে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন আমি বেশ কয়েকবার কিন্তু তোমরা, আমি সেটা ভিডিওটা দেখি। আমরা মোটামুটি চিনলাম। আমরা ফাংশনের একটা ক্লাস করছিলাম, রাইট? তাহলে ফিবোনাচ্চি সিরিজকে যদি আমরা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে চাই, কিভাবে প্রকাশ করতে পারবো? কেউ কি বলতে পারবো? f of n+1 is equal না দেখো, f of n3 is equals to f of f of n1 f of plus n2. আচ্ছা, f of n1, f of n3 প্লাস f of
এন প্লাস ওয়ান ধরি ইকুয়াল টু কি হবে, এফ অফ এন প্লাস টু হবে, তাই না? এটাই তো হচ্ছে ইয়েস স্যার। 1 Yes, 1 2 sir. 3 জমা তো 5 8 11 13, এই 13 না কি হয়েছে, এন প্লাস ওয়ান এই যে এই জিনিস, আর এন হচ্ছে এই জিনিস, আর আগে দুটো টার্ম যোগ করে, এটাই হচ্ছে আমার ফিবোনাচি সিরিজ। কিন্তু এই সিরিজের ফাংশন এখানেই সীমাবদ্ধ না, এখানে প্রথম দুইটা টার্ম কিন্তু আমাদের ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কি ফিবোনাচি সিরিজের ফাংশন, ঠিক আছে? এখন ফিবোনাচি সিরিজের কিছু প্রপার্টিজ আছে, ঠিক আছে? ফিবোনাচি সিরিজের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি, এগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সাম অফ ফিবোনাচি সিরিজ এই জিনিসটার মানে কি, আমি তোমাকে একটা এই যে 2 3 5 8 13 21 34, আমি যদি বলি যে সামেশন, ধরো এন এর জায়গায় আমি 4 দিলাম, হ্যাঁ, আর আই ইকুয়ালস টু 1 এফ 4 এফ আই মানে কি, দেখো এই কথাটার মানে কি এটা আগে বুঝি, এটা আমি এর আগে একদিন বুঝাইছিলাম, আবার বলি। দেখো এফ এই জিনিসটার মানে হচ্ছে F1 + F2 + F3 ডট 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 কত পর্যন্ত, Fn পর্যন্ত, ঠিক আছে? এই জিনিসটার মানে, হ্যাঁ। আচ্ছা, এখন ধরো আমি এখানে যদি একটা জিনিস এক্সাম্পল দেখাই, এখানে যদি n এর ভ্যালু 4 দেই, ঠিক আছে, তাহলে এটা কি F1 + F2 + F3 + F4 না? হুম, এটা কিসের সমান হবে, ইকুয়ালস হবে হচ্ছে n+2, n কত 4, তাহলে F6 - 1 হবে, দেখি মিলে কিনা। 1 2 3 4, 1 2 3 4 এগুলো যোগ করো দেখি কত হয়, 1 আর 1 2, 2 আর 2 4, 7, তাই না? এটা হচ্ছে 7, লেফট হ্যান্ড সাইডে আসছে 7, লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে কি F6 কোনটা, 1 2 3 4 5 6, এই যে F6 না, 8 - 1 7, মিলছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। ইয়েস স্যার। এটা কিন্তু হচ্ছে ফিবোনাচি সিরিজের একটা প্রপার্টি। আমরা এখন এই প্রপার্টিটা আমি, তোমরা যদি চাও ইন্ডাকশন দিয়ে প্রমাণ করে দেখতে পারো, খুবই ইজি। এই কথাটা আচ্ছা, এই 1 1 2 3 5 8 13 21 34, এই কথাটার মানে হচ্ছে আমি সিরিজের এই পর্যন্ত যদি যোগ করি, ঠিক আছে, যোগফল কত হবে, এই 34 - 1 33 হবে যোগফল, ঠিক আছে? বিশ্বাস না হলে করে দেখো, আমি যদি এর পরেও নেই 55, কত হবে 9 8 9, তাহলে আমি যদি পুরা সিরিজটাকে এই পর্যন্ত যোগ করি, যোগফল কত হবে? হুম, 89, 88, সরি 88। 88 হবে। এই যে এই সংখ্যাটা, এই পরের এইটা ধরো আমাদের এন পর্যন্ত না, এই পর্যন্ত যোগ করলে কি হবে, একটা স্কিপ করে তার n+2 - 1, মানে একটা স্কিপ করে তারপর একটা থেকে এক বাদ দিব, বুঝতে পারছো? Yes, sir. তাহলে এই যে এই পর্যন্ত যোগ করলে কত হবে, স্যার প্রথম তৃতীয় পদটার জন্য তো এটা মিলে না। মিলে না? কি বলে, এই যে এই পর্যন্ত যোগ করলে মিলবে না? 1 + 1 + 2 কত, 2 4, 4 কি এই যে 5 - 1 4 না? মিলবে না কেন? অবশ্যই মিলবে, ঠিক আছে? এইটা দেখো আমি প্রমাণ করে দেখাই, ইন্ডাকশন দিয়ে করে দেখাই। i = 1 এর জন্য এটা সত্য কিনা, হ্যাঁ? এফ আই কি, F1, F1 কি 1 না? আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, F3 - 1, F3 কত, এই যে 2, বলে 2 - 1 = 1, মিলছে? বেস কেস হয়ে গেল, স্টেপ 1 শেষ, এখন স্টেপ 2 করব। স্যার স্টেপ 2 এখানে আমাদের প্রথম ইকুয়েশনে মনে একটু ভুল আছে। কোথায়? স্যার হ্যাঁ হ্যাঁ, বেস এগুলো কেসটা প্রাইমারির মনে জন্য, স্যার এগুলো মনে এখানে হবে। i+2 এর কথা মনে হয়। i+2 না, n+2, আমার n বুঝো, এই যে এখানে তো মেইনলি n এর উপর ডিপেন্ডেন্ট সবকিছু, এই যে n আছে না আমাদের, জি স্যার। i থেকে n পর্যন্ত, মানে এখানে n এর ভ্যালু যদি 7 হয়, তার মানে এই জিনিসটা কি F1 + F2 + F3 ডট 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 F7 পর্যন্ত, এখানে আমাদের Fn+2 হবে, ঠিক আছে? আমাদের ইয়েটা সূত্র ঠিক আছে। এগুলো প্রাইমারির জন্য লাগবে কিনা, হ্যাঁ লাগবে, আমরা নর্মাল সিরিজ করতেছি, ঠিক আছে? এখানে কিন্তু এক্সট্রা কিছু না।
আচ্ছা, স্যার একটু ইন্ডাকশন লাগবে প্রাইমারির জন্য? হ্যাঁ, ইন্ডাকশনটা জানা থাকা প্রয়োজন। তুমি যে কোনো প্রমাণ করতে পারবা ইন্ডাকশন দিয়ে, মানে একদম ইজি ভাবে। তোমাদের তো যে প্রমাণগুলো আসে মোটামুটি ইজি থাকে, তাই না? মানে প্রমাণ ভিত্তিক ম্যাথের জন্য আসলে ইন্ডাকশন খুবই নেসেসারি। আচ্ছা, এই জিনিসটা হয়তো তোমরা বুঝতেছো না যে এইটা কি মিন করে। আমি একটা এক্সাম্পল দেখাই। আমি যদি বলি n ইকুয়ালস টু ধরো 8, i ইকুয়ালস টু 1, আর আমি বললাম হচ্ছে i 3i, ঠিক আছে? এখানে বললাম যে 3i। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এই যে i এর ভ্যালু কত দেয়া আছে, 1 দেয়া আছে না, এবং n এর ভ্যালু দেওয়া আছে 8। তার মানে এখানে বলা আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভ্যালু হচ্ছে থাকবে আমার i এর। বুঝতে পারছো? তাহলে 3 × 1 প্লাস 3 × 2 প্লাস 3 × 3 প্লাস 3 × 4 প্লাস 3 × 5 প্লাস 3 × 6 প্লাস 3 × 8, এইটা হচ্ছে আমার এই জিনিস। বুঝতে পারছো? প্রাইমারির যারা আছো তারা কি বুঝতেছো কি বললাম? ইয়েস স্যার। হুম? তাহলে এখন হচ্ছে আমরা প্রমাণটা দেখি। স্যার এই 3 × 7ও ছিল। 3 × 7 কি স্কিপ করছিলাম? জি স্যার। আচ্ছা, এখানে 3 × 7ও থাকবে। হ্যাঁ, সবগুলা যোগ করবো আর কি, সহজ কথা। 3i যোগ করবো। 3i কি জিনিস? আই এর ভ্যালু 1 থেকে 8 পর্যন্ত যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি এই জিনিসটা খেয়াল করি, স্টেপ 1 তো আমাদের বুঝছি, তাই না? স্টেপ 2টা দেখি। স্টেপ 2 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? আমাদের কি ধরে নিতে হবে? ধরে নিব যে n ইকুয়ালস টু k এর জন্য এটা সত্য। তার মানে উপর হবে k, নিচে হবে i প্লাস 1, আর এখানে হবে এফ আই ইকুয়ালস টু এফ কে প্লাস 2 মাইনাস 1। এইটা আমাদের কি দেয়া আছে, ঠিক আছে? আর আমাদের কি প্রমাণ করতে হবে? হুম, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 আর উপরে হবে k এখানে প্লাস 1। হবে, আর কিছুই না। তাহলে এখানে এফ আই ইকুয়ালস টু এফ কে প্লাস 3 চলে আসবে, ঠিক আছে? কারণ কে এর জায়গায় কে প্লাস 1। এইটা আমাদের প্রমাণ করতে পারলেই আমাদের ম্যাথ শেষ। এই যে এখন দেখি এই জিনিসকে এই জিনিস বানাইতে হবে, তাই না? এখন এইটা দেয়া আছে আমাদের, এটা কি করা যায়? এই জিনিসকে এই জিনিস বানাইতে কি করতে হবে বলো তো? একটা এফ কে প্লাস 1 যোগ করতে হবে না? এফ ইয়েস কে স্যার। প্লাস 1 যোগ করতে হবে না? হ্যাঁ, এই জিনিস না? তাহলে আমাদের এটা মিলবে। তাহলে দুই উভয় পাশে একই জিনিস যোগ করি, প্লাস এফ কে প্লাস 1, ঠিক আছে? সবাই কি বুঝছো এখানে কি করলাম? দুই উভয় পাশে এফ কে প্লাস 1 যোগ করছি। কেন এফ কে ইয়েস। প্লাস 1 যোগ করলাম? কেন এফ কে প্লাস 3 যোগ করলাম না? কেন এফ কে যোগ করলাম না? এইগুলার অ্যান্সার কি তোমাদের কাছে আছে? হ্যাঁ, কেন এফ, এই জিনিসটাই কেন যোগ করতেছি? অন্য কিছু যোগ না করে আমরা এইটাই কেন যোগ করলাম উভয় সাইডে? কারণ এইটা যোগ করলে তখনই আমাদের শুধুমাত্র যে জিনিসটা প্রমাণ করতে হবে, এই যে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা দেখো, এই জিনিস আনার জন্য আমাদের এইটাই যোগ করতে হবে। বুঝতে পারছো কেন ইয়েস এই স্যার। জিনিসটা যোগ করলাম? আচ্ছা, এখন দেখি তাহলে লেফট হ্যান্ড সাইডে কি চলে মানে আসতেছে। স্যার, যেহেতু আগের বার আমাদের কে পর্যন্ত ছিল, এখন আমরা নতুন করে কে প্লাস 1 আনলাম, সেই জন্য কে প্লাস 1টা আমাদেরকে এক্সট্রা রাখতে হচ্ছে আগে। এক্সট্রা নিয়ে নিয়ে নিচ্ছি যাতে এটা করতে পারি। দেখো, আচ্ছা আমি আরেক লাইন লিখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এইটা মানে কি? এই যে এইটার মানে কি, F1 প্লাস F2 প্লাস F3 ডট ডট এফ কে পর্যন্ত না? হ্যাঁ, ইয়েস স্যার। যোগ করলে কি হবে? সামেশন i গোস টু 1, উপরে হবে কে প্লাস 1, আর হচ্ছে এফ আই, তাই না? আচ্ছা, রাইট সাইডে কি আছে ইয়েস এখন স্যার। একটু দেখি। রাইট সাইডে এই যে মাইনাস ওয়ানটা একটু এই সাইডে এফ লিখি কে তাহলে প্লাস আমাদের 1 আর ওদিকে এফ কে প্লাস 2 দুইটা মিলে হয়ে যাবে এফ কে প্লাস 3। এফ কে প্লাস 3 হয়ে যাবে না? এটা তো আমরা সংজ্ঞাতেই দেখছি যে ফিবোনাচি সিরিজের যে কোনো টার্ম কি আগের দুটো টার্মের যোগফল। তাহলে এই দুটো মিলে এফ কে প্লাস 3 হবে না? মাইনাস 1। তাহলে এটা আসলে এফ কে প্লাস 3 মাইনাস 1, যে জিনিসটা প্রমাণ করতে চাইছিলাম আমরা, প্রমাণ হয়ে গেছে। তার মানে এই যে এটা প্রমাণ করতে চাইছিলাম না, হয়ে গেছে। তার মানে ম্যাথ শেষ। বুঝতে পারছো? নর্মাল এম জাস্ট ইয়েস দেখাইলাম স্যার। অ্যাপ্রোচ করবো আমরা ফিবোনাচি সিরিজ। দুই পাশে কি যোগ করব, কেন যোগ করব, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা ফিবোনাচি সিরিজের আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, এইটাও তোমরা দেখি। আমি একটা এক্সাম্পল দেখাই, 1 1 2 3
5, 8, 13, 21, 34, 55। আমি বলতেছি যে এন এর ভ্যালু এখানে ধরো 5 দিলাম, হ্যাঁ, এন এর ভ্যালু 5, তাহলে এফ আই স্কোয়ার মানে কি আমার কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 আচ্ছা আরেকটা 1 স্কোয়ার আসবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত আসে দেখো তো, 1+1+4+9+25, তাই না? 15, 40, 40,000 ঠিক আছে। আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড করলাম, রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইড কি আছে, এফ এন প্লাস 1, এন হচ্ছে 5, তাহলে এফ এন কত, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, F4, F5, F6, তাই না? এফ রাইট হ্যান্ড সাইড কি হবে, F5 × F6, ঠিক আছে, 5 × 8, 40, মিলছে? এটা কিন্তু আমাদের Yes, sir. জ্যামিতিক একটা প্রপার্টি। এই জিনিসগুলো স্যার কোথায় তাহলে কাজে লাগবে? মূল সূত্রটা কি দাঁড়াচ্ছে? এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা যদি এই যে ধরো 13 পর্যন্ত, খুবই সহজভাবে বলি, ধরো আমাদের সবগুলো সংখ্যা যোগ করব, কিন্তু নর্মালি যোগ করব না, স্কোয়ার করে তারপর যোগ করব। ধরো এই পর্যন্ত সবগুলো সংখ্যা নিয়ে আমি স্কোয়ার করে যোগ করলাম, অ্যান্সার কত হবে, 13 × 21। বুঝতে পারছো? হুম, তার মানে আমি যদি বলি যে তোমাকে ধরো এই মাঝে মধ্যে সিরিজের কিছু ছোট ছোট ম্যাথ দেয় না, হ্যাঁ, ধরো তোমাকে একটা ম্যাথ দিল, যে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তুমি হচ্ছে 89 স্কোয়ার পর্যন্ত দিল, ঠিক আছে, এটা কত হবে? কারণ কি আমি সবগুলো স্কোয়ার করে করে যোগ করব, কোনো প্রয়োজন নেই। নো এইটি স্যার। 9, 89 পর কি আসে, 4, আর এখানে হচ্ছে 4, তাহলে এই অ্যান্সার হবে হচ্ছে 89 × 144, ঠিক আছে? বুঝতে পারছো কি জিনিস বললাম? ইয়েস স্যার। আচ্ছা, এইটা তোমাদের অত কাজে নাও লাগতে পারে, কিন্তু এইটা হচ্ছে আমাদের বেশি কাজে লাগবে, ঠিক আছে? এই যে এটা আশা করি সবাই বুঝতে পারছে। Yes, দুই sir. টার্ম, দুই টার্ম পরে নিয়ে এক মাইনাস করবো, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? Yes, sir. Yes. স্যার আচ্ছা, আরেকটা ম্যাথ তোমাদের ইন্ডাকশন দিয়ে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় কুলাবে না। আমরা একটু একটা টাইপের প্রবলেম আছে, এটা আমি ডিসকাস করতে আগেই চাইছিলাম, যেহেতু একজন গ্রুপে দিছেও দেখলাম, এটা একটু দেখি। এটা কোনো পূর্ণ সংখ্যিক সমাধান নাই, এরকম একটা কোশ্চেন গ্রুপে একজন দিছো না, দেখছো না বাকিরা? কেন নাই বলতে পারবা? তুমি কি এটা সমাধান করে এ ইকুয়ালস টু এইটা, বি ইকুয়ালস টু এটা দেখাই দিয়ে আসবা, তাহলেই হয়ে যাবে? এটা কিন্তু কোনো সলিউশন না। ধরো আমার, ধরো আমি বললাম যে x² প্লাস 4x মাইনাস 20, ঠিক স্যার আছে? এখানে এইটুক দেখাতে পারলেই হয় যে a² + b² এইটাকে কোনোদিন 6 + 8c আকারে লেখা যায় না। ওইটার দ্বারা ওটা আমি বলছি। এই জিনিসটাকে ধরো আমি বললাম যে কোনো পূর্ণসংখ্যিক সমাধান নাই, দেখো এখানে আমরা এক্স এর ভ্যালু বের করে দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে কি আমরা এ আর বি এর ভ্যালু বের করতে পারবো? দেখো তো কোনোভাবে সম্ভব? হুম, পারবো না কিন্তু। এখন আমাদের ডিভিজিবিলিটি প্রপার্টি আমাদের মেইনলি ইউজ করতে হবে। আমরা জানি এই যে আমাদের পড়াইছিলাম, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 1 অথবা 4 হবে, তাই না? দেখি তো ওই জিনিস এখানে আমাদের কাজে লাগবে। কিভাবে বুঝলাম যে 8 দিয়েই ভাগ করতে হবে? এই যে 8c আছে, তাই না, এই জন্য 8 ইয়েস দিয়ে ভাগ স্যার। করতে। তাহলে a² + b² - 8c = 6, পুরো জিনিসটাকে যদি আমি 8 দিয়ে ভাগ দেই, তাই না, তো দেখি তো কি হয়। উম, আচ্ছা কাজ করে এই এখানে এই পাশে 6 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এটা এইটা তো আমার 8-এর মাল্টিপল, তাই না? এখানে কোনো ভাগশেষ থাকবে না, শুধু থাকবে না। না স্যার। হিসাব শেষ। এখানে ভাগশেষ কত, 6, তাই না? তাহলে আমার কি করতে হবে দেখো তো, এই দুইটা ভাগশেষ যোগ করে 6 বানাইতে হবে। ভাগশেষ কত থাকে, 0, 1 অথবা 4। এইখান থেকে দুইটা সংখ্যা নিয়ে কি 6 বানাইতে পারবা কখনো? হুম, No, না sir. স্যার। বুঝছো? তা আমার দেখাইতে হবে যে a² রিমাইন্ডার থাকবে 0, 1, 6, স্যার 0, 1, 4, b² রিমাইন্ডার থাকবে কই 0, 1, 4,
এবং এইগুলো যোগ করে আমরা কখনোই 6 বানাইতে পারবো না। 4 এর একে হচ্ছে 5। এখানে যদি 5 থাকতো তাহলে কিন্তু আমরা এটা পূর্ণসংখ্যার সমাধান পাইতাম। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা স্যার, পরীক্ষায় আসলে আমরা কি এটা লিখলেই হবে যে পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 1 4 থাকে, নাকি ওটা প্রমাণ করে দেখাইতে হবে? লিখলেই হবে, প্রমাণ করে দেখাইতে হবে না। ঠিক আছে, এই যে প্রপার্টিজ আমি দেখাইছি, প্রপার্টিজ গুলো কিন্তু তোমাদের গ্রুপেও আমি হচ্ছে একটা ছবি দিয়ে দিছি। হ্যাঁ, এইগুলো খুবই কাজে লাগবে। এগুলো তোমাদের কোথাও প্রমাণ করতে হবে না, ডিরেক্টলি ইউজ করতে পারবা। ঠিক আছে, এগুলো একটু সবাই মাথায় রাখার চেষ্টা করবো। আর বিশেষ করে দেখো, এই ম্যাথে কোনটা ইউজ করব, কিভাবে বুঝবো? এই যে 8 আছে, 8 ইউজ করবো। যদি এখানে 4 থাকতো 4 ইউজ করতাম। বুঝতে পারছো? আর এখানে স্কোয়ার নাম্বার আছে, দেখো আরেকটা জিনিস মিলে গেছে না? ওইখানেও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যার জন্য এই জিনিসগুলো প্রযোজ্য ছিল। ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে নেক্সট দিন আমরা দেখবো। আচ্ছা, এইটা কি করতে পারছো কেউ? এটা তোমাদের ম্যাথ অলিম্পিয়াডের কি? না না, এটা বাহিরের একটা কোশ্চেন। আচ্ছা, এইটার বাংলাটাও তো তোমার লাগবে তাহলে, না? আমি বাংলাটা লিখি। আচ্ছা, আমি বাংলা লিখে এটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আজকে। ঠিক আছে? আমি একটু দেখো, এই কোয়েশ্চেনটা লিখে নিয়ে যাচ্ছি একটু। আমি আমি হচ্ছে দিয়ে দিব কোশ্চেনটা ছবি তুলে, বাংলাটা সহ কোশ্চেনটা ছবি দিয়ে দিব গ্রুপে, সলভ করবো। ঠিক আছে, আজকে ক্লাস এখানে অর্ডার পেয়ার মানে কি? এম এন এর থেকে ছোট? না না, এখানে ডিরেক্টলি কিছু বলা নেই। অর্ডার পেয়ার মানে হচ্ছে জাস্ট ধরো 2 3 একটা অর্ডার পেয়ার, দুইটা সংখ্যা থাকবে, এম এর একটা সংখ্যা থাকবে, এন এর জায়গায় একটা সংখ্যা থাকবে, এই, আর কিছু না। মানে এখানে 2,3 আর 3,2 সেম না। না না, সেম না। সহজ কথা হচ্ছে এম আর এন দুইটা সংখ্যাই আমার 99 আর 1-এর মধ্যে মাঝামাঝি হবে। ঠিক আছে, এবং দুইটা হচ্ছে আলাদা আলাদা সংখ্যাও বলা নাই, মানে দুইটা সংখ্যা বলা আছে। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা ওটা সলভ করে দেখাবা। আর নেক্সট দিন হচ্ছে আমি একটা আজকেই অথবা কালকে একটা পোল খুলবো। পোলে সবাই ভোট দিবা। ঠিক আছে, পোলের ভোট অনুযায়ী আমি কালকে স্যার ক্লাস নিব। ঊর্ধ্বক্রম বা ওকে স্যার। অধক্রম কিছু বলা আছে? না, কোনো ক্রম বলা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে মিটিং এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। স্যার। আল্লাহ আসসালামু হাফিজ স্যার, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।